সবই হচ্ছে কপাল, কপালের নাম হচ্ছে গোপাল। আসলে নসিবে থাকলে ঠেকায় কে? গেল 2 দিন যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মেইন স্ট্রিম মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, যেটা হচ্ছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে, রাজা তৃতীয় চার্লস, তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কিনা। না, ওনার নাম নেই। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন? আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার নিচ্ছেন? অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু বিষয়টা সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ডক্টর ইউনূস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকাপ্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই, সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি। কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি। তিনি বিশ্ব মঞ্চে অনেক উপরে উঠে গেছেন, তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না। তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার। গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ববরণ্য এক ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে দেওয়া হয়েছে। এই পদক অনেকটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতন। সাধারণত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না। মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে ওই সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নমিনি এগুলোতে ওনাদের নাম আসে নাই, ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না, একটা সারপ্রাইজিং থাকে। ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও। তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য, আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব। অর্থাৎ সোজা বাংলায় মুদ্রা কথায় আমরা যদি বলি, যেই তালিকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখা যাচ্ছে না, অনেকে এটা নিয়ে করছেন, সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা এনা সেনা সরকার কি মিথ্যা বলছে, আলাদা কোনো টুপাইস পয়সা টয়সা বিষয়টা এরকম না। জাতিসংঘের মহাসচিবকে যেই সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন, ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনিদের যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী এরপরে হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ, ডক্টর ইউনূস এই সিস্টেমের বাহিরে। অর্থাৎ ওনার জন্য এই অ্যাওয়ার্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না। তিনি কিংস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবই। তবে যেহেতু এতদূর আলোচনা হয়েছে, এত তথ্য আসছে, নিশ্চয়ই ভুয়া তথ্য হবে না। তারপরও দেখা যাক কি হয়। ভালো থাকুন। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছি, কোনো কোনো ভিডিওর ভেতরে বা আলাদা করেও ভিডিও করে বলেছি, গোপালগঞ্জে সরকারের একটা জরুরি অভিযান পরিচালনা করা জরুরি, এবং এই অভিযানটা সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা যৌক্তিকভাবে এই আশঙ্কা করতেই পারি গোপালগঞ্জে নানা রকম অঘটন ঘটানোর চেষ্টা আওয়ামী লীগ করবে। এটা ফর শিওর, এটা বোঝা যাচ্ছে। কারণ এখনও বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ রয়ে গেছে, এটা মনে করার কারণ আছে। একটার পর একটা ঘটনা ঘটছে, তারা ঘটাচ্ছেন। আমাদের সতর্ক হওয়া দরকার, খুব দ্রুত এখানে একটা সাঁড়াশি অভিযান চালানো দরকার। আমরা অনেকেই অনুমান করি সারা দেশের যেসব আওয়ামী লীগের লোকজন পালিয়ে যেতে পারেনি দেশের বাইরে, তারা সেখানে ঘাঁটি গেড়েছেন। এর আগে এমন হয়েছে যে বিএনপির মিছিলে হামলা হয়েছে, অন্যদের মিছিলে হামলা হয়েছে, জখম হয়েছে, সেনাবাহিনীর ওপরে হামলা হয়েছে, পুলিশের ওপরে হামলা হয়েছে, নানান কিছু। এই কথাগুলো মাথায় আসলো। গতকালও আবার একই ধরনের একটা ঘটনা ঘটেছে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের ওপরে গোপালগঞ্জে হামলা হয়েছে।
তারা সম্ভবত অন্য একটা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন, মাদারীপুর জেলার, তারা যারা আহত ছিলেন এই মুভমেন্টে তাদের বাসায় ফল নিয়ে গিয়েছিলেন। ফেরার সময় গোপালগঞ্জের একটা জায়গায় থামেন, একটা রেস্টুরেন্টে তারা খেতে যান। সেখানে কিছু তাদের বয়ান হচ্ছে এটা, তাদের বয়ান মতে তাদের নারীদেরকে কটূক্তি করে কিছু পরিবহন শ্রমিক, তারা সেটার প্রতিবাদ করতে যান, এরপর মারপিট হয় এবং তারা ভালোই মার খেয়েছেন ওই শ্রমিকদের হাতে এবং অন্যরা মিলে, এর মধ্যে নারীও আহত হয়েছেন। মানে এটা খুব অভাবনীয় বলে আমি মনে করি না, আমি একেবারেই মনে করি না। গোপালগঞ্জের এই জেলার উপর দিয়ে যাওয়ার সময় একবার আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করতে চাই। আমি সেখানে সাধারণ মানুষ ছোট দোকান করেন, চা দোকান করেন, টঙের মতো অনেক মানে বড় কিছু নয়, সেখানে তার সাথে ওখানে জমে যাওয়া মানুষদের মধ্যে আমি এখনও খুব অবাক হয়ে দেখলাম, এই 2-3 মাস আগেও তারা শেখ হাসিনাকেই সঠিক মনে করেন। তারা মনে করেন বাংলাদেশে শেখ হাসিনা থাকাই উচিত ছিল। শেখ হাসিনার পাপ অপরাধ যখন তাদের সামনে আনা হয় যুক্তি দিতে পারেন না, কিন্তু তারা মনে করেন ক্ষমতায় থাকতে গেলে একটু এরকম করার প্রয়োজন হতে পারে। খুবই মর্মান্তিক এটা। কিন্তু আবার আমি খুব অবাক নই, কারণ বাংলাদেশে আমি একাধিকবার ভিডিওতে বলেছি, এক্সক্লুসিভ ভিডিও করেছি, বিশেষ করে ঢাকা এবং সিটি কলেজের স্টুডেন্টদের মারামারি নিয়ে, যে আমাদের একটা ট্রাইবাল সোসাইটি হয়ে গেছে, এখনও আমাদের মধ্যে ট্রাইবালিজম রয়ে গেছে। আমি আসলে ন্যায় অন্যায় বোধ না, আমি কোথায় বিলং করি, আমি কোথায় আছি, সেখানে লোকজন কি ভাবছে, সেখানের কেউ আমার জন্য কি করেছে, এটাই প্রধান হয়ে ওঠে তাদের কাছে। শেখ হাসিনা তাদের মাটির সন্তান, তাদের জেলার সন্তান, এবং গোপালগঞ্জের জন্য তিনি অনেক কিছু করেছেন। দ্যাটস মোর দ্যান এনাফ রিজন। বাকি দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিলেও তাদের কিছু আসে যায় না। এটা খুবই মর্মান্তিক মানসিকতা, কিন্তু এটা আমাদের এখানে এক্সিস্ট করে। এটুকু পর্যন্ত থাকুক, এটাকে ক্রিমিনালাইজ করছি না, কারণ আইন মতো এটা ক্রাইম না, যদিও নৈতিকভাবে এটাকে আমার কাছে ক্রাইমই মনে হয়। শেখ হাসিনার এই রকম বিভৎস অপরাধ, এটা শুধু জুলাই আগস্টের কথা বলছি না, ওভার দ্য ইয়ার্স যে বিভৎস অপরাধ করেছেন, এই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, সেটার প্রতি নীরব সমর্থনও আসলে এক ধরনের ক্রাইম। যাক, সেটা সরিয়ে রাখি, কিন্তু এখানে আওয়ামী লীগের ক্রিমিনালরা এসে জমা হয়েছে, ক্রিমিনালরা ওখানে গা ঢাকা দিয়েছে, এটা নিশ্চিত। একটার পর একটা ঘটনা ঘটে, কিন্তু আমাদের আসলে সরকারের টনক নড়ে না। কিন্তু ওই যে বললাম, সামনে নির্বাচন আছে, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারছে না, তারা যে কাজটা করবে এটা আমরা বলে দিতে পারি। এই যে গোপালগঞ্জ তো আছে, এখানে মাদারীপুর, শরীয়তপুর, বেশ কিছু জেলা, আরও যেখানে উত্তরবঙ্গের কিছু এলাকায় তাদের এখনও কিছু পকেট আছে যেগুলো খুব স্ট্রং, সেই জায়গাগুলোতে তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন নির্বাচনে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরি করার জন্য, স্যাবোটাজ তৈরি করার জন্য। এটা তারা করবেনই। এই নির্বাচনকে যেটা আসতে যাচ্ছে সামনে, সেটা এপ্রিলের কথা বলা হচ্ছে, আমরা আশা করি রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাবে। সেই নির্বাচনটাকে বানচাল তো তারা করতে পারবে না, কিন্তু যতটা বেশি প্রশ্নবিদ্ধ করা যায় তারা সেই চেষ্টা করে যাবেন, এটা নিশ্চিত। এবং তার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটার সম্ভাবনা আছে গোপালগঞ্জে। সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেনাবাহিনী, তারপরে পুলিশ সহ সব নিরাপত্তা বাহিনীর একটা যৌথ অভিযান গোপালগঞ্জে পরিচালিত হওয়া দরকার, যেখানে আবারও বলছি ক্রিমিনালদেরকে খুঁজে বের করতে হবে। সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে রাজনৈতিকভাবেই আসলে সামনে এগুলোকে কমব্যাট করতে হবে, এবং এই দেশের নাগরিক। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। এটা শুধু গোপালগঞ্জে যে আছে তা না, আমাদের পরিচিত মানুষদের মধ্যেও এখনও কিছু মানুষ আছেন, যদি নৌকা মার্কা এই নির্বাচনে থাকতো তারা নৌকায় ভোট দিতেন। আমি প্রকাশ্যে এই ধরনের কথা শুনেছি, খুবই মর্মান্তিক। কিন্তু এগুলো আমরা পলিটিক্যালি ডিল করবো, কিন্তু ক্রিমিনালদেরকে কোনো ছাড় নয়। এই একটা মেসেজ আসলে গোপালগঞ্জের লোকজন এবং গোপালগঞ্জে পালিয়ে থাকা লোকজনকে দিতে হবে। বাংলাদেশের ভেতর একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ আমরা মেনে নিতে পারি না, একদম এটা স্পষ্ট করে দিতে হবে ওখানে লুকিয়ে থাকা, পালিয়ে থাকা আওয়ামী পান্ডাদেরকে, এবং এটার ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ বল প্রয়োগ করতে হবে আইনি যে পেরিমিটার আছে তার মধ্যে থেকে। বিএনপির রাজনীতির টার্নিং পয়েন্টের রহস্য বের হয়ে গেছে, জানা গেছে। দর্শক, মির্জা ফখরুল বলেছিলেন তারেক রহমান এবং ডক্টর ইউনূস বৈঠক হবে রাজনীতির টার্নিং পয়েন্ট। সে টার্নিং পয়েন্ট কি? নানান ডাইমেনশন থাকতে পারে, একটা টার্নিং পয়েন্ট পাওয়া গেছে। টার্নিং পয়েন্টটা কি? এটা ছিল একটা আকর্ষণ, রহস্য একটা পাওয়া গেছে, আমি বিশ্লেষণ করব। টার্নিং পয়েন্ট নানান কিছু হতে পারে, যেমন বিএনপির নাকে খত দিয়ে এপ্রিলের নির্বাচন মেনে নেবে, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, যে না ডিসেম্বর নিয়ে আর বাড়াবাড়ি করবে না, ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে যাবে, এটা একটা টার্নিং পয়েন্ট হবে নিশ্চিত।
আর এনসিপি কে বা দুই একটা শর্ত শর্ত দিবে আর কি, হয়তো প্রফেসর ইউনূস মানবে না দুই একটা, এই ওটা মৌলিক বা সিগনিফিকেন্ট কিছু না। তবে মূল টার্নিং পয়েন্ট হবে ইউনূসের সাথে বৈঠকের ফলে কিছু কন্ডিশন দিয়ে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন, ওইটা হবে টার্নিং পয়েন্ট। যে তার ইউনূসের সাথে বৈঠক হওয়ার পর তারেক রহমান দেশে আসার ঘোষণা দিতে পারেন, সেটা হবে টার্নিং পয়েন্ট। মির্জা ফখরুল এটাই জানিয়েছেন, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। ফখরুল যদিও বিএনপির ঈদ আর শীঘ্র এটার কোনো টাইম ফ্রেমিং নাই, এটা 5 বছর পরও হতে পারে। ঈদের পর আন্দোলন বললে কোন ঈদ, সেটা 10 বছর 20 বছর পরও হতে পারে, নাও হতে পারে, 40 বছর পরও হতে পারে কোন ঈদ। ঠিক তদ্রূপ শীঘ্রই বলতে এটাও এইভাবে ব্যাখ্যা করা যায়, যেমন কোরআনের বিভিন্ন আয়াতে হাদিসে বলা হয়েছে যে কিয়ামত খুব নিকটে, খুব নিকটে, তার বিধানগুলির কাছে, খুব শীঘ্রই। কোরআনে আছে না, খুব শীঘ্রই জালেমদের এই পরিণতি হবে, তারা জাহান্নামে যাবে, কিয়ামত সংঘটিত হবে। এখন খুব শীঘ্রর ব্যাখ্যা কি? এই শীঘ্র বলতে 10,000 বছর পরও হতে পারে, 20,000 বছর পরও হতে পারে। তবে ব্যক্তির জন্য 5 মিনিট পরও শীঘ্রই আসতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে ব্যক্তির জন্য, নানান ব্যাখ্যা আছে। এরকম বিএনপির শীঘ্র এটারও কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। এই শীঘ্র 5 বছর পর হতে পারে, 10 বছর পর হতে পারে, মানে শীঘ্রর মধ্যে কন্ডিশন আছে। তবে হ্যাঁ, এবার সত্যিকার অর্থে কত কথা বলেছিল না, এই শীঘ্রই তারেক রহমান আসবেন, এই কথা তো অনেক বছর যাবত বলছেন, তারেক রহমান আসবেন, তারেক রহমান আসবেন। বরং 2022 সালের 10 ডিসেম্বর থেকেই বলছেন, 5 আগস্টের পর থেকেও বলছেন। এই রমজান মাসেও বলেছিলেন যে রোজার পরেই আসবেন, খালেদা জিয়া আসবেন, তারপরে তারেক রহমান আসবেন, কিন্তু আসার কোনো খবর আছে? এবং বাড়ি দ্বারা একটা বাসা ঘষা মাজা করেছিল বাড়ি, ওইখানে তারেক রহমান এসে থাকবেন, অথচ আসার কোনো খবরই নেই। তবে এবার প্রফেসর ইউনূসের সাথে বৈঠকের পর আসার একটা সত্যিকার বন্দোবস্ত হতে পারে। যদি সেটা হয়, সেটাই হবে টার্নিং পয়েন্ট। এবং তারেক রহমান আসলে অবশ্যই কিছু হিসাব নিকাশ, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কিছু দাবি দেওয়া আদায় করে আসবেন। তো এইটা হতে পারে টার্নিং পয়েন্ট। এবং প্রফেসর ইউনূস মনে প্রাণে চান যে তারেক রহমান দেশে আসুক, কারণ বিএনপিকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। এরা চাঁদাবাজি করছে, ডাকাতি করছে, ধর্ষণ করছে, চুরি করছে, গরু চুরি, ছাগল চুরি, মুরগি চুরি সব করছে, এবং দলীয়ভাবে করছে, প্রফেশনালি করছে। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সবাই এই চাঁদার ভাগ পাচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, ভারতের দালালি করছে। এই জায়গাটা থেকে প্রফেসর ইউনূসের একটা বিশ্বাস যে তারেক রহমান দেশে আসলে হয়তোবা এগুলো কিছুটা সমাধান হবে। এই কারণে তারেক রহমানকে দেশে আনার ক্ষেত্রে প্রফেসর ইউনূসের সিরিয়াসনেস থাকতে পারে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের দিনক্ষণ জানানোর পর আরেকটি সুসংবাদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। দুইটার সাথে রিলেটেড বলে মনে করি। মির্জা ফখরুল বলেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, তবে তার দিনক্ষণ বলেননি। এটা 13 তারিখের পর মোটামুটি স্পষ্ট হতে শুরু করবে, দেখবেন। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরবেন। জবাবে দলের মহাসচিব বলেন তারেক নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন শীঘ্রই ফিরবেন। এটা ইউনূস না গেলে এই শীঘ্রই ব্যাখ্যা ওই খুব শীঘ্রই কিয়ামত হবে ওইটার মতো করতাম। যদি ইউনূস যাবেন, এখানে অনেক হিসাব নিকাশ জড়িত, এবং আমাদের কাছে কিছু ইশারা ইঙ্গিত আছে যে না, ইউনূস অনুরোধ করতে পারেন, এবং বরং এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন যে ঠিক আছে, আপনার যেসব কন্ডিশন দেশে ফেরার পথে যত বাধা মনে করেন আমি সমাধান করে দিচ্ছি, আমি ইউনূস সমাধান করে দিচ্ছি, তাহলে এখনো কেন আসবেন না? এই প্রশ্ন করেও তারেক রহমানকে দেশে আসতে বাধ্য করতে পারেন প্রফেসর ইউনূস। কিছু করার নেই। খালেদা জিয়ার আগের চেয়ে ভালো আছেন জানি মির্জা ফখরুল, আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে ভালো। অনুকূল পরিবেশে থাকলে এরকম ভালো থাকেন। আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ রাখ। খালেদা জিয়া বিএনপিকে নির্দেশনা দিয়ে একটা ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন কিছুটা হলো। ওই যে নির্দেশনা দিয়েছিলেন যে ইউনূসের সাথে দ্বন্দ্বে জড়ানো যাবে না, আলোচনার ভিত্তিতে করো। তো তারেক রহমানের দেশে আসার পথে যে বাধা তারা মনে করছে, প্রফেসর ইউনূস সেগুলো সমাধান করার আশ্বাস দিয়ে তারেক রহমানকে দেশে আসার নির্দিষ্ট টাইম ফ্রেমিং বলতে জনগণকে বাধ্য করতে পারেন। এই বাধ্য বলতে আপনি বলেন এখন ওইভাবে না,
পরিস্থিতি এমন হবে যে আসতে বাধ্য হবে, নইলে গালি খাবে জনগণের, অথবা কাপুরুষ হিসাবে জনগণ বলবে, এরকম বিষয় আসতে পারে।